শিক্ষার্থী, এই বিষয়টি চেষ্টা করব তোমাদেরকে যতদূর সম্ভব, যতটুকু সম্ভব বুঝিয়ে দেওয়ার। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি একটু ভালো করে মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটি তোমরা দেখবে। তো চলো দেখা যাক কিভাবে অ্যাসাইনমেন্ট করতে হবে বা অ্যাসাইনমেন্টের বিষয়টি কি। তো প্রথমে এখানে তোমাদের সামনে আমি হাজির করেছি অ্যাসাইনমেন্টের আসলে বিষয়টি কোথা থেকে আসলো, কেন এটা তোমাদের সামনে হাজির হলো, কিভাবে। তোমরা অবশ্যই অবগত আছো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে মূল্যায়ন নির্দেশনা এই নামে একটি প্রজ্ঞাপন জারি হয় সরকার কর্তৃক, মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক। এ থেকেই তোমাদের এই প্রজ্ঞাপনে তোমাদেরকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়। এটা তোমরা অনলাইন ঘাটলে দেখতে পারবে। শিক্ষকের কিছু মূল্যায়ন, শিক্ষকের জন্য মূল্যায়ন নির্দেশনার একটি নির্দেশনা আছে এখানে। কিভাবে তোমাদের খাতাগুলো শিক্ষক কর্তৃক মূল্যায়ন করা হবে সেই বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে। শিক্ষার্থীদের জন্য নির্দেশনা, শিক্ষার্থীরা এটি কিভাবে উপস্থাপন করবে সেই বিষয়ে কিছু নির্দেশনা দেওয়া আছে। প্রতিষ্ঠান প্রধানগণের জন্য নির্দেশনা, এখানে প্রতিষ্ঠান প্রধান হেডমাস্টার অথবা অধ্যক্ষ, তারা এটা কিভাবে নির্দেশনা বা মূল্যায়ন করবে। এরপর অভিভাবকদেরও কিছু নির্দেশনা দেওয়া আছে, অভিভাবকদের প্রতিও কিছু পরামর্শ দেওয়া আছে। এই বিষয়গুলো, এই নোটিশটি তোমরা অনলাইনে ঢুকেই মাধ্যমিক শিক্ষা বোর্ডের অনলাইনে, সেখানে তোমরা এটা দেখতে পাবে এবং এই পরামর্শগুলো আশা করব একটু পরে মানার চেষ্টা করবে। এটাও একটা অ্যাসাইনমেন্টের একটা অংশ। এর পরবর্তীতে এখানে বোর্ড কর্তৃক নির্দেশিত একটি রুটিনে দেওয়া আছে। এই রুটিন অনুসারেই তোমাদেরকে অ্যাসাইনমেন্ট করতে দেয়া হবে। এর পরবর্তীতেই তোমরা দেখতে পাবে এখানে বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে। যাই হোক, আমি এইসব এই দিকে আর আগাবো না, তোমাদের অ্যাসাইনমেন্টের ধরনটা আমি একটু এখন দেখাবো। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের অ্যাসাইনমেন্টটি এর পরবর্তী যে বিষয়টি আসবে, আসলে অ্যাসাইনমেন্টটি কি সেই বিষয়টি আমি এখন একটু দেখাবো। অ্যাসাইনমেন্ট, প্রিয় শিক্ষার্থী, অ্যাসাইনমেন্ট হলো এখানে, প্রিয় শিক্ষার্থী, অ্যাসাইনমেন্ট মূলত একটি গবেষণাধর্মী কাজ। কোনো নির্দিষ্ট বিষয়ে ব্যাখ্যা, বিশ্লেষণ ও চিন্তা শক্তির উন্মেষ ঘটিয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হবার প্রয়াস অ্যাসাইনমেন্টে প্রতিফলিত হয়। তবে মাধ্যমিক শাখায় ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত বেশিরভাগ অধ্যায়ভিত্তিক কিছু সৃজনশীল ও বর্ণনাধর্মী প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে। তোমাদেরকে যে প্রশ্নটি দেওয়া হবে এটি মূলত তোমরা যে বিষয় অভিজ্ঞ, যে বিষয়টি তোমাদের ধারণা আছে, যেমন সৃজনশীল প্রশ্নের উত্তর এবং বর্ণনাধর্মী প্রশ্নের উত্তর, এই সংক্রান্ত প্রশ্নই তোমাদের অ্যাসাইনমেন্টে চাওয়া হয়েছে। তাই বিষয়টি, বিশেষ করে প্রশ্নটি তোমাদের হাতে আসলে তোমরা অনায়াসেই বিষয়টি বুঝতে পারবে, প্রশ্নটি বুঝতে পারবে এবং উত্তর লিখতে পারবে। অ্যাসাইনমেন্টের কাজটি করলে সেটি শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা শক্তিও আরো প্রসারিত করবে, সৃজনশীল মেধা আরো প্রসার ঘটবে। তো প্রিয় শিক্ষার্থী, অ্যাসাইনমেন্ট মূলত যে বিষয়গুলো তোমাদের জন্য উল্লেখযোগ্য, যে বিষয়টি তোমরা বেশি গুরুত্ব দিবে, সেই বিষয়গুলোর মধ্যে 1 নম্বর হলো লাল কালি ব্যবহার করা যাবে না। তোমরা লাল কালি ব্যবহার করে অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারবে না। দ্বিতীয়ত হলো হাতের লেখা অবশ্যই সুন্দর হতে হবে, কোনোরূপ ঘষা মাজা বা কাটাকাটি করা যাবে না, এটি করলে অবশ্য নাম্বার কমে যাবে। বাক্য গঠন ও বানান শুদ্ধ হতে হবে।
নির্ভুল তথ্য ও যুক্তিসম্মত ব্যাখ্যা প্রদান করতে হবে। প্রশ্নের চাহিদা অনুযায়ী ধারাবাহিক উত্তর প্রদান করতে হবে। বিষয়টি বইয়ের আলোকে ব্যাখ্যা করতে হবে। উপস্থাপনা নিজস্ব বৈচিত্র্য আনতে হবে। সর্বোপরি প্রশ্নের ডান পাশে বা প্রশ্নের নিচে মূল্যায়ন নির্দেশক এই নামে বেশ কিছু তথ্য তোমাদের দেওয়া হবে। শিক্ষকগণ তোমাদের এই অ্যাসাইনমেন্টটি কিভাবে কোন দৃষ্টিতে মূল্যায়ন করবে এই তথ্যগুলো অ্যাসাইনমেন্টের প্রশ্নে দেওয়া থাকবে। যদি না থাকে তাহলে অবশ্যই এই যে তথ্যগুলো তোমাদের দেওয়া হলো এই তথ্যগুলো আমি আশা করব তোমরা ভালো করে খেয়াল করে অ্যাসাইনমেন্টটি প্রস্তুত করবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এখন অ্যাসাইনমেন্ট প্রস্তুত করলে সেটা সাজাবে কিভাবে, কিভাবে অ্যাসাইনমেন্টটির শুরু করবে, অ্যাসাইনমেন্টে কি কি লাগবে। তো এর পরবর্তী প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করলে দেখতে পারবে এর পরবর্তী যে অপশনটি সেই অপশনটি তোমাদের দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এখানে প্রথমেই যে অ্যাসাইনমেন্টের প্রথম যে শর্তটি সেই শর্তটি হলো তোমাদের প্রথমে একটি কভার পেজ লাগবে। কভার পেজটি স্কুল থেকেই সরবরাহ করার কথা। যদি স্কুল থেকে সরবরাহ না করে একটি নমুনা এখানে অ্যাসাইনমেন্টের একটি কভার পেজের নমুনা আমি দেখিয়ে দিলাম। তোমাদের যে অফসেট পেপার দেওয়া হবে সেই অফসেট পেপারের চারদিকে এরকম নেভি ব্লু কলম দিয়ে আমরা চারদিকে এরকম দাগ দিতে হবে এবং সোজা করে বাঁকাতেরা করা যাবে না, স্কেল ব্যবহার করে মাপ নিয়ে। এরপরে স্কুলের নাম লিখবে, এটি সাইন পেন দিয়ে বড় করে লিখলে সুবিধা হবে। আর যদি স্কুল সরবরাহ করে তাহলে এই তথ্যগুলোই তোমাদের কভার পেজে দেওয়া থাকবে। সেক্ষেত্রে তোমার অ্যাসাইনমেন্ট কত নাম্বার অ্যাসাইনমেন্ট তুমি লিখতেছো সেই অ্যাসাইনমেন্টের তথ্যটা দিবে। যেমন 1 নং অ্যাসাইনমেন্ট লেখছো 1 নাম্বার দেওয়া লাগবে। কোর্সের নাম বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এখানে আমি একটি তথ্য দিছি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের তথ্য এখানে দেওয়া হয়েছে বিধায় বা এই বিষয় যে বিষয়টি আমি অ্যাসাইনমেন্ট লিখবো সেই বিষয়টি এখানে লেখা হয়েছে। কোর্সের নাম বা বিষয়ের নাম বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বা যদি বাংলা থাকে বাংলা, ফিজিক্স বা পদার্থ থাকলে পদার্থ। এরপরের যে অপশনটি নির্দেশনায় তোমাকে যে সাবজেক্ট, যেমন বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এখানে আমি একজন টিচারের নাম লিখেছি। যে সাবজেক্ট তুমি করতেছো ওই সাবজেক্ট কোন শিক্ষকের সাবজেক্ট ওই শিক্ষকের নাম এখানে লিখতে হবে। তার মানে নির্দেশ দেওয়া হয়েছে যে শিক্ষক তোমাকে এই কাজটি করতে বলা হয়েছে তার নাম। সম্পাদনায় মানে তোমার নাম, তুমি যে কাজটা করলা এই অ্যাসাইনমেন্টটি তৈরি করলা সেইটা। শিক্ষার্থীর নাম, এখানে একজন শিক্ষার্থীর নাম বলা হয়েছে, শ্রেণী, রোল, আইডি, বিভাগ, এগুলো যদি তোমাদের থাকে, রোল পর্যন্ত থাকার কথা, আইডি যদি থাকে আইডি নং দিবা, বিভাগ যদি থাকে বিভাগ দিবা। বিভাগটা মূলত নবম শ্রেণীর জন্য, বাণিজ্য বিভাগ, বিজ্ঞান বিভাগ অথবা মানবিক বিভাগ। এছাড়া আরেকটা এখানে তথ্য দিতে পারো, যদি তোমাদের শাখা থাকে, পদ্মা শাখা, মেঘনা শাখা, ক খ, যে শাখায় থাকো এখানে আরেকটা অপশন দিয়ে তোমরা এটা পূরণ করতে পারো। এরপরে এখানে জমা দেওয়ার তারিখ, তোমাদেরকে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হবে সেই প্রশ্নের নিচে উল্লেখ থাকতে পারে কবে জমা দেওয়া লাগবে, সেই জমা দেওয়ার তারিখটি এখানে উল্লেখ করবে। বিষয় শিক্ষকের স্বাক্ষর, এটা তোমরা এভাবেই থাকবে, স্বাক্ষর দিবেন বিষয় শিক্ষক। যদি নিজে প্রস্তুত করো তাহলে এই তথ্য, এই আলোকে তথ্যটা তুমি তৈরি করবে। আর যদি স্কুল থেকে অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হয় তাহলে তো শুধু তোমার নামগুলো, ঠিকানাগুলো, তথ্যগুলো তোমার দেওয়া লাগবে। যেমন নাম দেওয়া থাকবে না, নাম দিতে হবে শ্রেণী, বিষয় অথবা রোল নং, আইডি নং, বিভাগ, জমা দেওয়ার তারিখ, এইসব তথ্য তোমাদের লিখতে হবে। তো এটা হলো কভার পেজ। তো এক পেজে যদি দেখায় 100% বিষয়টা তাহলে এরকম আসবে কভার পেজটি। এর পরের যে তথ্যটি দিতে হবে তোমাদের অ্যাসাইনমেন্টের সাথে সংযোগ করতে হবে সেটি হলো সূচিপত্র। প্রিয় শিক্ষার্থী, সূচিপত্র, এখানে দেখো 1 নং পেজ হলো কভার পেজ, দ্বিতীয় পেজটি হবে সূচিপত্র। তোমাদের প্রতিটা পাঠ্য বইয়ে দেখবা
প্রথম দিকে তোমাদের ভিতরে যে পরিচিতিটা, সেটা প্রথম দিকে সূচিপত্র নামে একটি তথ্য দেওয়া আছে। ঠিক এভাবেই এখানে আমি অষ্টম শ্রেণীর সমাজ বিষয়ের একটি সূচিপত্র তৈরি করে দিয়েছি। তোমাদেরকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেই প্রশ্নটি মূলত কয়েকটা অংশে ভাগ করা হয়েছে। যেমন অধ্যায় ও বিষয়বস্তু একটা তথ্য দেওয়া আছে। যেখানে অধ্যায় ও বিষয়বস্তু দেওয়া আছে, এই ঘরে অধ্যায় ও বিষয়বস্তুগুলো লিখবে। যেমন প্রথম অধ্যায় ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম। এই অধ্যায়েরই কয়েকটা পাঠ, যেমন পাঠ 7 ও 8 বাংলার নবজাগরণ ও পাকিস্তান রাষ্ট্রের উত্তর তো না, পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব, এখানে উদ্ভব হবে। পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব। এরপরের যে 2 নম্বর প্রশ্ন, দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এখানেও যে কয়টি পাঠ দেওয়া আছে, পাঠ 1 সশস্ত্র মুক্তিযুদ্ধের পটভূমি, 2 7ই মার্চের ভাষণ ও বাঙালি স্বাধীনতা পরিস্থিতি। এটা হলো অধ্যায় ভিত্তিক। তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে প্রথম অধ্যায়ে এই 2টি পাঠ আছে, দ্বিতীয় অধ্যায়ে এই 2টি পাঠ আছে। এটা হলো অধ্যায় ও বিষয়বস্তু। এরপরেই তোমাদের প্রশ্নে দেখবা নির্ধারিত কাজ বা নির্ধারিত কাজের শিরোনাম। এই তথ্য দিয়ে তোমাদের এই ঘরের মধ্যে যে প্রশ্নটির উত্তর তোমার কাছে চাওয়া হয়েছে সেই প্রশ্নটি এখানে তুমি উপস্থাপন করবে। প্রশ্নটি লেখার পর এর উত্তরটি কত নং পৃষ্ঠায় আছে। যেমন আমার এই উত্তরটি এখানে যদি আমি অ্যাসাইনমেন্টকে প্রথম পেজ ধরি, সূচিপত্রকে দ্বিতীয় পেজ ধরি, তাহলে আমার উত্তরগুলো 3 নাম্বার পেজ থেকে শুরু হবে। হ্যাঁ, এখন 3 নাম্বার প্রশ্নের উত্তরটি যদি তোমার 1 পৃষ্ঠায় না হয়, 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠায় উত্তর লিখতে হয়, তাহলে এখানে যত পৃষ্ঠায় এই উত্তরগুলো পাওয়া যাবে, যেমন আমার এই প্রশ্নের উত্তর লিখতে 2 পৃষ্ঠা লাগবে, তাহলে 3 থেকে 4 এরকম 3 থেকে 4 এরকম একটা পৃষ্ঠা নং দিতে হবে। এটা হলো প্রথম প্রশ্নের উত্তরের ক্ষেত্রে। দ্বিতীয় যে অপশনটা আছে, তোমাদের কাছে প্রশ্ন চাওয়া হয়েছে 2টি, সেক্ষেত্রে দ্বিতীয় প্রশ্নটিও এখানে উল্লেখ করতে হবে। উল্লেখ করার পর এই উত্তরটি তোমার কত নম্বর পেজে আছে, তুমি যে অফসেট পেপারে উত্তরটি লিখবে সেটি কত নম্বর পেজে আছে, সে উত্তরটি আছে 4 থেকে 5 পৃষ্ঠায়, মানে 2 পৃষ্ঠায় উত্তরটি লেখা হয়েছে, এই জন্য 4 নাম্বার এবং 5 নাম্বার পেজে এই উত্তরটি পাওয়া যাবে। এই পেজটা হলো তোমাকে যে অফসেট পেপারগুলো দেওয়া হবে সেই পেজের নাম্বার অনুসারে। তুমি অ্যাসাইনমেন্টের কভার পেজে কোনো পেজ নাম্বার দেওয়া লাগবে না, সূচিপত্রেও কোনো পেজ নাম্বার দেওয়া লাগবে না। তবে পরবর্তী যে পেজগুলো আসবে, যেমন উত্তরের জন্য যে পেজগুলি তুমি ব্যবহার করবে, সেই পেজে অবশ্যই পৃষ্ঠা নম্বর দিতে হবে। সিরিয়াল 3 থেকেই শুরু করবে, যেহেতু 1 নাম্বার পেজ হলো তুমি যখন অ্যাসাইনমেন্টটি সাজাবে, প্রথম পেজটি হলো কভার পেজ, দ্বিতীয় পেজটি হলো সূচিপত্র, তৃতীয় পেজ হবে তোমার উত্তরপত্র, যে উত্তরটি লিখবে। এটিও আমি একটু পরে দেখাচ্ছি উত্তরটি কিভাবে লিখবে। তো এখানে হলো সূচিপত্র, আবারই মনে করে দিচ্ছি, প্রথম পেজ হলো কভার পেজ এটি, দ্বিতীয় পেজ হলো সূচিপত্র। প্রথম পেজেরও যেমন বর্ডারটা দিবা তুমি নেভি ব্লু কলম দিয়ে, সূচিপত্রেরও বর্ডারটা দিবা নেভি ব্লু কলম দিয়ে, দাগ দিয়ে সোজা করে স্কেল ধরে পয়েন্ট বাই পয়েন্ট মাঝখানে যাতে লেখাটা পৌঁছে সুন্দর করে। এখানে কালার কলম ব্যবহার করতে চাইলে ইচ্ছা করলে করতে পারবা, এখানে শুধুমাত্র লাল জাতীয় কোনো কলম ব্যবহার করা যাবে না, বাকি ক্ষেত্রে সব কলমই ব্যবহার করতে পারবে, সবুজ, নীল বা এখানে আমি বেগুনি কলম ব্যবহার করেছি। তোমার যে ধরনের কলম ব্যবহার করতে ইচ্ছে হয় সেভাবে তুমি ব্যবহার করতে পারবে। এই হলো সূচিপত্র। নেক্সট তৃতীয় নাম্বার যে পেজটি, সেই পেজটি তোমাদের দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থী। তৃতীয় নাম্বার পেজ হলো বাংলার, এখানে তোমার কাছে যে প্রশ্নটি চাওয়া হয়েছে সেটি হলো
বাংলার নবজাগরণ ও তৎকালীন সমাজ ব্যবস্থার পরিবর্তনে প্রতিনিধিত্বকারী বিভিন্ন ব্যক্তির গুরুত্বপূর্ণ অবদান বর্ণনা করো। এটা হলো প্রশ্ন, তোমাদের যে কাজটি করতে বলা হয়েছে। তো এখানে একটি কালার কলম দিয়ে প্রশ্নটা তুলে ধরা হয়েছে, উত্তরটাও কালার কলম দিয়ে লেখা হয়েছে। এখন এখানে যে প্রতিনিধিত্বকারী ব্যক্তিদের উত্তরটা হবে, এখানে সংক্ষিপ্ত আকারে উত্তরটি দেওয়া হয়েছে নমুনা স্বরূপ। যেমন ওয়ারেন্ট হেস্টিংসের এখানে বিবরণ দেওয়া হয়েছে। এর পরবর্তীতে হিন্দু সম্প্রদায় এখানে আরেকটু উল্লেখ করা আছে প্রশ্নে। এরপর স্যার উইলিয়াম, এরপর রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অন্যান্য মনীষীর অবদান। তুমি আলাদা আলাদা করে রাজা রামমোহন রায়ের একটা অ্যান্সার দিতে পারো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা দিতে পারো, মনীষীদের যেমন এখানে মীর মোশাররফ হোসেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এদের অবদানও তুমি এখানে বিবরণ হিসেবে দিতে পারবে। তবে সংক্ষিপ্ত আকারে আমি এখানে ব্যবহার করেছি। আমার এখানে এক পেজ লাগছে, এটা হলো 3 নাম্বার পেজ। 3 নাম্বার পেজ যেহেতু আমার এখানে ব্যবহার করেছি, তাহলে 3 নাম্বার পেজটি আমি এখানে দিলাম। এক পেজে আছে এবং সূচিপত্রে দেখেছ এক পেজ 3 নাম্বার পেজ দেওয়া আছে। এখন তুমি যদি এই প্রশ্নটি আরো বড় করে লিখতে চাও, তাহলে ধরো তোমার এই প্রশ্নটি 2 নাম্বার পেজ পর্যন্ত আসছে, তাহলে তুমি সূচিপত্রের পৃষ্ঠার জায়গায় 3 থেকে 4 এই কথাটা উল্লেখ করতে পারবে বা এই কথাটা উল্লেখ করা লাগবে। আর যদি এক পেজে শেষ হয়ে যায়, শুধু 3 নাম্বার পেজ দিলেই হবে। দ্বিতীয় যে প্রশ্নটি আছে, ওই প্রশ্নটিও তোমরা এভাবে উল্লেখ করে লিখবে। একটা প্রশ্নটা লিখে কালা কলম দিয়ে উত্তরটি এরকম কালো কালি দিয়ে লিখতে পারবে। যেহেতু যে বিভিন্ন ব্যক্তিদের নাম লিখতে বলা হয়েছে, এই জন্য আমি একটু অন্যরকম কালার ব্যবহার করেছি এবং নিচে আন্ডারলাইন করে দিচ্ছি এবং পাশে বিষয়টি লিখিনি। আমি লিখেছি এখানে বিষয়টি ব্যক্তির নাম লিখে নিচের থেকে লেখাটি শুরু করেছি। তোমরাও এইভাবে লেখার চেষ্টা করবে। মনে রাখবে, অ্যাসাইনমেন্ট মানে যার হাতের লেখা যত সুন্দর এবং প্রশ্ন অনুযায়ী উত্তর তারাই ভালো করবে, সেই দিকে খেয়াল করে উত্তরগুলো সাজাবে এবং হাতের লেখাটা সুন্দর করবে। এখানে প্রথম যে বিষয়টি লেখার পর ঘন ঘন না লিখে এখানে স্পেস দিয়ে, যেমন ওয়ারেন হেস্টিংস, এখানে একটা স্পেস, তোমাদের হাতের লেখার স্পেসটা হবে 1 আঙ্গুল পরিমাণ। এখানে মাঝখানে যে স্পেসটা দেওয়া হয়েছে, তোমরা 1 আঙ্গুল পরিমাণ স্পেস রেখে নিচেতে লেখা শুরু করবে, তাতে তোমাদের জন্য সুবিধা হবে। যেমন এইখানে যে ফাঁকাটা আমি রেখেছি, এই উত্তরটা লেখার পরে এখানে আরেকটা অ্যান্সার আছে, এখানে প্যারা দিয়ে আমি ফাঁকা রেখে উত্তরটা লিখছি এবং এখানে দেখো উত্তর শেষ, এইখানে আবার ফাঁকা রেখেছি, এই ফাঁকাটা 1 আঙ্গুল পরিমাণ রাখার পর 2 নাম্বার উত্তর লিখেছি। এরকম প্রত্যেকটা অ্যান্সারের পর্যায়ে ফাঁকা রাখার চেষ্টা করবে, তাতে আমি আশা করি সুন্দর হবে। হাতের লেখাগুলি একই মাপের হবে, অক্ষরগুলো কোনোটা ছোট কোনোটা বড় যাতে না হয়, সুন্দর করার চেষ্টা করবে। এই হলো তোমাদের একটি সৃজনশীল অ্যাসাইনমেন্ট কিভাবে তোমাদের প্রস্তুত করতে হবে, কিভাবে অ্যাসাইনমেন্টের পেজগুলো তুমি সাজাবে, অ্যাসাইনমেন্টে কিভাবে লিখবে, এই তথ্য। এখানে আরেকটি তথ্য দিয়ে রাখি, যে পেজে তুমি উত্তর লিখবে সেটার মধ্যেও দেখো আমি এখানে বর্ডার দেওয়া হয়েছে নেভি ব্লু কলম দিয়ে, চারদিকে সমান মাপের বর্ডার দেওয়া হয়েছে। এখানে যদিও 2টি দাগ দেওয়া হয়েছে, তোমরা একটা দিলেও হবে, 2টি দিলেও হবে। তো প্রিয় শিক্ষার্থী, যেহেতু প্রশ্নের উত্তরটি তুমি বাসায় লিখবে, সেক্ষেত্রে খুব সতর্ক সহকারে সুন্দর করে লেখার চেষ্টা করবে। আমি আশা করি। আমি পুনরায় তোমাদের বলে দিচ্ছি পেজগুলো কিভাবে তুমি সাজিয়ে স্টেপলার মারবে। প্রথম পেজটি হবে কভার পেজ, দ্বিতীয় পেজটি হবে সূচিপত্রের পেজ, তৃতীয় পেজটি থেকে উত্তরের পত্রের পেজ থাকবে। যতগুলা পেজে তুমি উত্তর লিখবে ততগুলা পেজই এখানে দিয়ে তুমি পিন মেরে দিয়ে দিবে। যদি আরেকটু সাজিয়ে গুছিয়ে লিখতে চাও, তাহলে এই পেজটি তোমরা পাঞ্চ মেশিন দিয়ে ছিদ্র করে পাঞ্চ মেশিনের যে ফাইলগুলো আছে ফাইলবদ্ধ করে টিচারের কাছে জমা দিতে পারবে। এতে হলে আরো পরিচ্ছন্ন লেখা হবে, যদিও একটু খরচের বিষয়, সেই বিষয়টি খেয়াল করবে আশা করি। তো প্রিয় শিক্ষার্থী, আজ এই মধ্য দিয়ে তোমাদের এই অ্যাসাইনমেন্টের বিষয়টি শেষ করছি। আশা করি আমার এই ইউটিউব লাইনের সাথেই থাকবে। তোমাদের যে কোনো প্রয়োজনীয় উত্তর যদি জানতে চাও, তাহলে এই পেজের সাথে থাকলে, ইউটিউবের সাথে থাকলে উত্তরগুলো পেয়ে যাবে আশা করি।
তো আজ এ পর্যন্তই। সকল শিক্ষার্থীকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।